টিউলিপের পর সামনে আসছে শায়ান এফ রহমানের দুর্নীতির চালচিত্র। ব্রিটিশ রাজার দাতব্য সংস্থায় দেন 2.5 লাখ পাউন্ড। স্বৈরাচার সরকারের নির্যাতনের মুখে সাইদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেন সুখরঞ্জন। দেশ টিভির কাছে স্বীকার ভারতে বন্দী ছিলেন 6 বছর। তারা বলতেছে তুমি জাগো জাগো নাম বলো, ঠিক আছে, তুমি সাইদির নাম বলো। আমি বললাম না, আমি যারা দেখি নাই শুনি নাই, সাইদি সাহেব সে কখনো আমার ভাই মারানো সে কোথাও সে জড়িত নাই। লন্ডনে চিকিৎসাধীন বেগম জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল জানালেন ডাক্তার জাহিদ। আজ চিকিৎসকদের পরামর্শ হবে বিশেষ কিছু পরীক্ষা। ফেনীর 28 কিলোমিটার রেলপথের বেশিরভাগ ক্রসিং অনিরাপদ। গেটম্যান না থাকায় ঘটছে দুর্ঘটনা। 1 বছরে 22 জনের প্রাণহানি। ক্রসিংটা দোনো পাশ দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছে, সবাই উল্টা পথ দিয়ে আসা যাওয়া করে, এই কারণে অ্যাক্সিডেন্টটা ম্যাক্সিমাম সময় হয়। এই রেল ক্রসিং এর জন্য ওভারপাস করা উচিত। লস অ্যাঞ্জেলসের দাবানলে এবার দমকা হাওয়ার উস্কানি। আতঙ্কিত স্থানীয়রা। পূর্ণ প্রস্তুতি কর্তৃপক্ষের। মৃতের সংখ্যা বেড়ে 24। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। টিউলিপের পর সামনে আসছে সালমান এফ রহমানের পুত্র শায়ান এফ রহমানের কুকীর্তি। ডেইলি মেইলের প্রতিবেদনের তথ্য বলছে, যুক্তরাজ্যের রাজা 3য় চার্লসের হাত ধরে গড়ে ওঠা একটি দাতব্য সংস্থায় 2.5 লাখ পাউন্ড দান করেছিলেন তিনি। দাতব্য সংস্থার উপদেষ্টা পরিষদের চেয়ারম্যানও তিনি। আরও জানাচ্ছেন আফরিন মৌ। যুক্তরাজ্যের সিটি মিনিস্টার এবং শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকের দুর্নীতির নানা খবরের মধ্যে এবার আলোচনায় সালমান এফ রহমানের ছেলে শায়ান এফ রহমান। যুক্তরাজ্যের রাজা 3য় চার্লসের হাত ধরে গড়ে ওঠা একটি দাতব্য সংস্থার উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান তিনি। দারিদ্র্য বিমোচনে কাজ করার লক্ষ্যে 2007 সালে ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট নামে ওই দাতব্য সংস্থা গড়ে তুলেছিলেন তৎকালীন 3য় চার্লস। 2018 সালে এই সংস্থা বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করে। ডেইলি মেইলের প্রতিবেদনের তথ্য বলছে, সে বছর লন্ডনের বাকিংহাম প্যালেসে এক নৈশভোজের অনুষ্ঠানে সবার সামনে শায়ান রহমানের প্রশংসা করেছিলেন চার্লস। প্রতিবেদনের তথ্য বলছে, বাংলাদেশের ব্যাক্সিমকো গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা শায়ান এফ রহমান ওই দাতব্য সংস্থায় 2,50,000 পাউন্ড অনুদান দিয়েছিলেন। সূত্র বলছে, চার্লসের দাতব্য সংস্থায় শায়ান এফ রহমানের দেওয়া অর্থ ভালো মনে করে নেওয়া হয়েছিল এবং সেগুলো এশিয়ার বিভিন্ন প্রকল্পে খরচ করা হয়। বাংলাদেশে মানি লন্ডারিং নিয়ে আলোচনায় দ্য সানডে টাইমসের সাথে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসও শায়ানের অনুদানের বিষয়টি তুলে ধরেন। এ খবর ছড়িয়ে পড়ার পর এ নিয়ে মুখ খুলেছেন ব্রিটিশ এশিয়ান ট্রাস্টের একজন মুখপাত্র। তিনি বলেন, শায়ানের বিরুদ্ধে অভিযোগগুলো সম্পর্কে তারা অবগত আছেন এবং নজর রাখছেন। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। আয়নাঘরে নির্যাতনের মুখে সেদিন মাওলানা দেলোয়ার হোসেন সাইদের বিপক্ষে মিথ্যা সাক্ষ্য দিতে বাধ্য করেছিল স্বৈরাচার সরকার। এমন চাঞ্চল্যকর তথ্য দিলেন তৎকালীন রাষ্ট্রপক্ষের সাক্ষী সুখরঞ্জন বালি। মিথ্যা সাক্ষ্য না দেয়ায় তুলে দেয়া হয় বিএসএফ এর হাতে। ভারতের কারাগারে আটকে রাখা হয় 6 বছর। দেশ টিভিকে দেয়া সাক্ষাৎকারে সুখরঞ্জন বালি জানান, মাওলানা দেলোয়ার হোসেন সাইদি ছিলেন নিরপরাধ। জালিস মাহমুদের সহায়তায় সাবরিনা মজুমদারের রিপোর্ট। সুখরঞ্জন বালি স্বৈরাচার আমলে মানবতা বিরোধী বিচার নামক প্রহসনের একজন বানোয়াট সাক্ষী। 2012 সালের 5 নভেম্বর সকালে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত মাওলানা দেলোয়ার হোসেন সাইদির পক্ষে সাক্ষ্য দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়েছিলেন তিনি। সে সময় ট্রাইব্যুনাল গেটের সামনে তার গাড়ি আটকে টেনে হিচড়ে অন্য একটি গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় তাকে। বাদিয়ে কেস করছে মাহবুব আলম আর মানিক, এই আমার রাজলক্ষ্মী স্কুলে বসে আমাকে রকম মার দিয়েছে। তারা বলতেছে তুমি জাগো জাগো নাম বলো, ঠিক আছে, তুমি সাইদির নাম বলো। আমি বললাম না, আমি যারা দেখি নাই শুনি নাই, সাইদি সাহেব সে কখনো আমার ভাই মারানো সে কোথাও সে জড়িত নাই। সুখরঞ্জন বালি 1971 সালের মহান মুক্তিযুদ্ধে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার উমেদপুরের শহীদ বিশাব আলীর ভাই। তাকে আটকে রেখে সে হত্যার ঘটনায় সাইদির বিরুদ্ধে সাক্ষ্য দিতে প্রলোভন দেখানো হয়। টাকার প্রলোভনেও রাজি না হওয়ায় করা হয় নির্যাতন, দেয়া হয় বৈদ্যুতিক শকও। সেসব নির্যাতনের বর্ণনা উঠে আসে সুখরঞ্জন বালির মুখে। সীমিত খাওয়ান দিত, আর ওই ভিতরে বাথরুম যেখানে আর এর পাশেই আর কি রাখার থাকার কায়দা, ওই
সীমিত জায়গার ভিতরে মানে একাতারে দুই দিকে এইটু জায়গায় থাকতাম, বসতে বসতে দুইটা পায়ের গিলা ঘা হয়ে গেছে। আর ওইখান দিয়ে ধরেন সবসময় যেন ঠান্ডা, মানে ঠান্ডাই পাইছি, গরম পাইনি। আমি খুব এর ভিতরে খুব অসুস্থ অবতারেই আমি ছিলাম। আর এর ভিতরে আমাকে ওইরকম নিয়ে কারণ সার দিত এই সাদা পোশাকধারীরা। এই দীর্ঘ 15 মিনিট, কোনো দিন 20 মিনিট, 2 দিন 3 দিন অন্তর অন্তর নিয়ে আমাকে ওইভাবে কারণ সার দিত। সুখরঞ্জনের অভিযোগ, এত সব নির্যাতনের পরও সাইদির বিরুদ্ধে সাক্ষ্য না দেয়ায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর হাতে তুলে দেয়া হয় তাকে। সেখানে তার উপর চলে অবর্ণনীয় অত্যাচার। বন্দি করে রাখা হয় বসিরহাট জেলে, পরে নেওয়া হয় দমদম কারাগারে। বিএসএফ এর কাছে দিয়েছে, বিএসএফরা তখন দেওয়ার সাথে সাথে মাই ওসাই দিয়েছে এই 2 কান, এইখানে ঘাদি ফেলাইয়া বিএসএফ এর হাতে দিয়েছে এই বিডিএর ধরিয়া। অসুস্থ মানে ভীষণ, তখন আমাকে ওই আপনার বসিয়ে দিয়া আপনার দমদম কারাগারে পাঠাইছে চিকিৎসা বাদার করার জন্য। দীর্ঘ 5 বছর জেল খাটার পর 2018 সালে ভারতের প্রশাসন ও মানবাধিকার সংস্থার সহায়তায় সুপ্রিম কোর্টের আদেশে কারাগার থেকে ছাড়া পান তিনি। দেশে এসেও নির্যাতনের ভয়ে যেতে পারেননি পারি, পালিয়ে বেড়ান এখানে ওখানে। আমি ছেলে মেয়ে কোথায় কি ছিল, কি করছে তাও আমি জানতে পাইনি। আমি খুব দুঃখজনক নিয়েই এখন পর্যন্ত আমি আছি খুব দুঃখের উপরে। এই আমি নিজে, আমার স্ত্রী মারা গেছে আমার চিকিৎসা বগর, এই আমরা তার চিকিৎসা করাইতে পারি নাই, পয়সা নাই, পাতি নেই, নিজেরই আহার নিজেরই আমার জোরে না, এই অবস্থায় আমি আছি। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অপহরণ, গুম, নির্যাতন ও ভারতে কারাবন্দী থাকা সহ তার সাথে ঘটে যাওয়া সব অন্যায় বিচারের ও ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সুখরঞ্জন বালির মুখে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। লন্ডনে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং আজ বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে বিশেষ কিছু পরীক্ষা করা হতে পারে, এমনটা জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। ফিজিওথেরাপি নেয়ার পর সোমবার নিয়মিত স্বাস্থ্যের রুটিন পরীক্ষার পাশাপাশি বিশেষ কিছু পরীক্ষা করার সম্ভাবনা রয়েছে। ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, অধ্যাপক জন প্যাট্রিক কেনেডি রোববার খালেদা জিয়াকে দেখে গেছেন। এই বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে লন্ডনে দ্য ক্লিনিকে তার চিকিৎসা চলছে। এর আগে গত বুধবার উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছান খালেদা জিয়া এবং সরাসরি তাকে লন্ডনের বিশেষায়িত বেসরকারি হাসপাতাল দ্য ক্লিনিকে ভর্তি করা হয়। হাসপাতালে নানা পরীক্ষা শেষে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। আবাসন সংকট সমাধানের দাবিতে শাটডাউন কর্মসূচি পালন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোরশেদ। নিয়াজ, শিক্ষার্থীরা কি ধরনের দাবি জানাচ্ছেন আর প্রশাসনের পক্ষ থেকে কোনো আশ্বাস দেওয়া হয়েছে কিনা জানাবেন। ধন্যবাদ। আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু গতকাল থেকেই একটা আমরণ অনশন করছেন এবং তাদের ক্যাম্পাসে, এবং আপনাকে একটু দেখাই, আসলে দেখতে পাচ্ছেন যে তারা এখনো পর্যন্ত এখানে বসে আছেন এবং তারা আমরণ অনশন করছেন। এবং দেখেন যে একজন আসলে আপনার ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়ছে এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ঠিক এরকম প্রায় 15 জন কিন্তু এ পর্যন্ত অসুস্থ হয়ে পড়ছে এবং তাদেরকে আসলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এবং আপনাকে একটু বলে রাখি, তাদের যে দাবি, তারা আসলে তাদের যে দ্বিতীয় ক্যাম্পাসটি রয়েছে সেই দ্বিতীয় ক্যাম্পাসটি যেন যে ধীরগতি রয়েছে কাজের, সেই ক্ষেত্রে তারা যেন খুব দ্রুত সেনাবাহিনীর মাধ্যমে যেন কাজ শেষ করা হয় সেটি তারা দাবি জানিয়েছেন। সেই সাথে তাদের আবাসন সমস্যা যেন সমাধান করা হয় এবং আবাসন সমস্যার সমাধান করার প্রেক্ষিতে যেন যতদিন মধ্যে আবাসন সমস্যার সমাধান করা না হবে ততদিন মধ্যে তাদেরকে একটা ভাতা দেওয়া হয়। এমন 3টে দাবিতে আসলে তারা আপনার আজকে এই আবার তারা কিন্তু এই অনশন কর্মসূচিতে আছেন, লাগাতার কর্মসূচি। আমরা একজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলবো, যে আসলে আপনারা এখানে আসছেন, কি দাবি আপনাদের?
যে আমাদের প্রথম দাবি হচ্ছে আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ তাড়াতাড়ি করা, যেহেতু আমাদের এই বাজেটটা আপনার আরও 8 থেকে 9 বছর আগে হয়ে গেছে। এরপর দেখেছি আমরা 3 থেকে 4 জন ভিসিও চেঞ্জ হয়ে গেছে। এরপর মিজানুর রহমান ভিসি যখন চলে গেছে তখন তিনি 500 কোটি টাকার হিসাব না দিয়ে চলে গেছে। তখন আমার আওয়ামী লীগের দোসররা, তারপর হচ্ছে ছাত্রলীগরা আমাদের ক্যাম্পাসে সব রকম নিয়ন্ত্রণ করতো, কিন্তু আমরা কোনো রকম সুবিধা পাই নাই। কিন্তু আমাদের যখন নতুন ভিসি আসছে, আমাদের ক্যাম্পাস থেকে আমরা নতুন ভিসি নিছি, নেওয়ার পর তাদের কাছে আমাদের প্রথম দাবি ছিল যেন আমাদের সেকেন্ড ক্যাম্পাসের কাজগুলো তাড়াতাড়ি হয়, সেই সাথে আমাদের পুরনো হল যেগুলো আছে সেগুলো যেন উদ্ধার করা হয়। কিন্তু আমরা এই কারণে বিগত আগস্ট মাসের পর থেকে 4 মাস থেকে 5 মাস আমরা লাগাতার আন্দোলন করছি, কিন্তু আমাদের আন্দোলন সফল হলেও প্রশাসন আমাদের দিক থেকে বারবার মুখ ফিরিয়ে নেয়। তাই আমাদের কাছে আবার তাদের কাছে আমাদের আরেকটা দাবি যেন আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ অতি সত্বর সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়, যেন আমরা তাড়াতাড়ি আমাদের ক্যাম্পাসটা দেখতে পারি। আর এরপরে যদি আপনি দেখেন যে এরপরেও আমাদের পরেও অনেক বিশ্ববিদ্যালয় হয়ে গেছে যেগুলোর কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের কাজ এখনও কমপ্লিট হয় নাই। আমাদের বিশ্ববিদ্যালয় হওয়ার পরেও কিছু বিশ্ববিদ্যালয় হলেও সেগুলো যদি কাজ তাড়াতাড়ি শেষ হয় তাহলে আমাদের বিশ্ববিদ্যালয়ের কাজ কেন শেষ হবে না? অবশ্যই এখানে প্রশাসনের গাফিলতি আছে। আর একটা কথা হচ্ছে আমাদের যেহেতু হল নাই, তাহলে আমাদের সবাই যেহেতু দূর দূরান্ত থেকে আসে, সারা দেশের স্টুডেন্ট আছে, আমাদের এখানে নানা রকম সমস্যা পোহাইতে হয়। এখানে ইউজিসি একটা পাইলট প্রকল্প নিছে, সেই পাইলট প্রকল্পেও আমরা নাই, তাহলে এর দায় কে নিবে? তাই আমাদের প্রশাসনের কাছে অতি সত্বর আমাদের দাবি আমাদের হল যেন তাড়াতাড়ি বাস্তবায়ন হয়, আমাদের দ্বিতীয় ক্যাম্পাস তাড়াতাড়ি যেন বাস্তবায়ন হয়। আর যতদিন হল না হবে ততদিন পর্যন্ত 70% স্টুডেন্টকে পাইলট প্রকল্পের আওতায় যেন ইউজিসি নিয়ে আসে, এটাই আমাদের প্রথম দাবি। ধন্যবাদ আপনাকে। আমরা আরো শিক্ষার্থীর সাথে একটু কথা বলবো। এখন পর্যন্ত কি প্রশাসনের সাথে আপনাদের কোনো কথা হয়েছে কিনা? না, এখন পর্যন্ত প্রশাসন আমাদের কোনো রকম প্রতিশ্রুতি বা দেখভাল এখনো দেয়নি। আর আমরা আশা করব খুব দ্রুতই প্রশাসন আমাদের সাথে আমাদের এই দাবির পরিপ্রেক্ষিতে তারা একটা খুব সুন্দর প্রতিশ্রুতি বা রিপ্লাই দেবে। যদি না দেয় আমরা আমরণ অনশনের মাধ্যমে আমাদের জীবন আমরা এই রাজপথে দিয়ে দেব। কতজন এখন পর্যন্ত অসুস্থ হয়েছে? আমাদের প্রায় অনেক সংখ্যায় হয়েছে, আমাদের এখনো প্রক্রিয়া চলমান রয়েছে। প্রায় 11 জনের মতো এখন অসুস্থ হয়েছে আর কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে অসুস্থ। আমরা চাই যে খুব দ্রুতই প্রশাসন আমাদের এই বিষয়গুলো নিয়ে দেখুক। যদি আমাদের এই বিষয়গুলো নিয়ে খুব দ্রুত না দেখে তাহলে আমরা পরবর্তীতে কঠোর থেকে কঠোরতর কর্মসূচি ডাক দেব। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, আসলে তারা কিন্তু আপনার বিভিন্ন কঠোর আন্দোলনের কিন্তু এবং কঠোর কর্মসূচির কিন্তু তারা আসলে হুঁশিয়ারি দিয়েছেন এবং এখন পর্যন্ত আসলে তারা প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের কোনো বার্তা পায়নি জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে। এবং তারা বলছেন যে কিছুক্ষণ পরেই তারা একটা সংবাদ সম্মেলন করবেন গণমাধ্যমের সাথে, তখন আসলে আমরা আরও বিস্তারিত জানাতে পারবো আসলে তারা পরবর্তী কর্মসূচি কী নেবেন। এই ছিল আমার কাছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের থেকে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। আবাসন সংকট সমাধানের দাবিতে শাটডাউন কর্মসূচি পালন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। বিগত সরকারের আমলে জবাবদিহিতা ছিল না। শেখ হাসিনা তার চাওয়া বাস্তবায়নের জন্যই প্রশাসন, বিচার বিভাগ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো তৈরি করা হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটো চালক দল আয়োজিত দোয়া মাহফিলে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একথা বলেন। তিনি বলেন, ফ্যাসিবাদ নির্মমতা দিয়ে ভারতের সেবা দাস হিসেবে কাজ করেছে শেখ হাসিনা। নিজ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে দুর্বল করেছে শেখ হাসিনা। রিজভী আরো বলেন, ক্ষমতায় গেলে জুলাই আগস্টে ক্ষতিগ্রস্তদের যোগ্যতা অনুযায়ী চাকরির ব্যবস্থা করবে বিএনপি। বিচারিক নির্মমতা, এইভাবে বিচারক যে আপনার দলের কৃতদাস হতে পারে এবং একজন প্রধানমন্ত্রীর অবৈধ প্রধানমন্ত্রীর কৃতদাস হতে পারে, তো তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। তাদের বিরুদ্ধে বৈপ্লবিক সিদ্ধান্ত হওয়া দরকার ছিল। তাদেরকে এক কলমের খোঁচায় তাদেরকে আপনার জঞ্জাল মুক্ত করা উচিত ছিল। সেটা না করার কারণে আজকে আমরা নানাভাবে ওই দোসরদের নানা উপদ্রব দেখছি। আইএমএফ এর চাপে নয়, টাকার মান বাড়াতে ট্যাক্স ও জিডিপি বাড়াতে হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। জানান, ট্যাক্সের টাকা জনগণের জীবন মান উন্নয়নে ব্যয় করা হবে। বিস্তারিত এম এ আজিমের রিপোর্টে। সম্প্রতি শতাধিক পণ্যে নতুন করে কর আরোপ করে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার। নিত্যপণ্যের ঊর্ধ্বগতির সময়ে এমন সিদ্ধান্তে জীবনযাত্রার চাপ বাড়ছে সাধারণ মানুষের জীবনযাপনে। তাই বিষয়টি নিয়ে দেখা দেয় আলোচনা সমালোচনা।
আলোচনা সমালোচনার মধ্যেই ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের মুখোমুখি হন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আরেকটা হচ্ছে যে বিভিন্ন পণ্য ও সেবায় ভ্যাট বাড়ালেও সাধারণ মানুষের উপর খুব বেশি প্রভাব পড়বে না বলে এ সময় দাবি করেন তিনি। বলেন, বাংলাদেশের উন্নয়নের জন্য ট্যাক্সকে একটি জায়গায় নিতে হবে, সেজন্য কিছুটা ভ্যাট আরোপ করা হয়েছে। ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য ট্যাক্স জিডিপি রেশিও হিসেবে বা রেভিনিউ জিডিপি রেশিও হিসেবে ওয়ান অফ দ্য বলবো যে বাংলাদেশেরটা হচ্ছে ওয়ান অফ দ্য লোয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। এমন একটা জায়গায় চলে যাচ্ছে যেটা আনসাস্টেইনেবল। বাংলাদেশের গ্রোথের জন্য, বাংলাদেশের মানুষের ওয়েলবিংয়ের জন্য বাংলাদেশের ট্যাক্স জিডিপি রেশিওটা একটা জায়গায় আমাদেরকে নিতেই হবে। আইএমএফ এর শর্ত প্রসঙ্গে শফিকুল আলম বলেন, আইএমএফ এর চাপে নয়, টাকার মান বাড়াতেই এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার। আমরা আইএমএফ এর কথাটাই বা কেন নিব? তারাও তো বুঝছেন যে কি কাজটা করতে হবে। ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি বাড়ানোর জন্য আমাদের ট্যাক্স জিডিপি রেশিওটা বাড়াতে হবে। আমরা মনে করি না যে এটা খুব ম্যাসিভ ইম্প্যাক্ট হবে। হাসিনা সরকারের সমালোচনা করে বলেন, জনগণের টাকায় বিলাসিতা নয়, বর্তমান সরকার ট্যাক্সের টাকায় জনগণের উন্নয়ন করবে। জনগণের টাকাগুলোকে তারা অপচয় করেছেন এবং লুটপাট করেছেন। সত্যিকার অর্থে এটা আমরা চাচ্ছি যে ট্যাক্স, বাংলাদেশের ট্যাক্স জিডিপি এমন একটা হেলদি জায়গায় যাক যাতে বাংলাদেশের ইকোনমি গ্রোথ হয়। গত 5 মাসে রাজস্ব আদায় হয়েছে 1,26,000 কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার থেকে কম বলেও জানান তিনি। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। সীমান্তে বেড়া নির্মাণের বিষয়ে দুদেশের মধ্যে বোঝাপড়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মা। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি বলেন, সীমান্তে অপরাধ দমনে দুদেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং বিজিবি সহযোগিতার মাধ্যমে কাজ করবে। এদিকে অনুমতি ছাড়া বেড়া নির্মাণ করায় উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্ট। সম্প্রতি বাংলাদেশ ভারত সীমান্তে চলমান উত্তপ্ত পরিস্থিতি নিরসনে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে 4 দফা পতাকা বৈঠক হয়। এরপরই সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ স্থগিত করে ভারত। এর প্রতিবাদে দেশটির হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার দুপুরে তলবের জবাব দিতে তিনি মন্ত্রণালয়ে হাজির হন। পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের সাথে বৈঠক চলে আধা ঘন্টা ধরে। এ সময় পররাষ্ট্র সচিব ভারত সরকারের প্রতি আহ্বান জানান, তারা যেন ভারতের সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে এমন কোনো উস্কানিমূলক পদক্ষেপ থেকে বিরত থাকার পরামর্শ দেন যা সীমান্তে উত্তেজনা বৃদ্ধি করতে পারে। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের হাই কমিশনার জনাব প্রণয় ভার্মার কাছে বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ এর সাম্প্রতিক কার্যকলাপ নিয়ে বাংলাদেশ সরকারের গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জোরালোভাবে জানান যে এই ধরনের কার্যকলাপ, বিশেষত কাঁটাতারের বেড়া নির্মাণের অনুমোদনহীন প্রচেষ্টা এবং বিএসএফ এর সংশ্লিষ্ট প্রায়োগিক কর্মকাণ্ড দুদেশের সীমান্তে উত্তেজনা সৃষ্টি করেছে। তিনি জোর দিয়ে বলেন যে যথাযথ অনুমোদন ছাড়া কাঁটাতারের বেড়া নির্মাণ দুই প্রতিবেশী দেশের মধ্যে সহযোগিতা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের চেতনাকে ক্ষুণ্ণ করেছে। বৈঠক শেষে ভারতীয় হাইকমিশনার জানান, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশের চ্যালেঞ্জ মোকাবেলার বিষয়সহ অপরাধমুক্ত সীমান্ত গড়ার বিষয়ে আলোচনা হয়েছে দুই দেশের মধ্যে। তিনি আরও বলেন, সীমান্তে বেড়া দেওয়ার বিষয়ে দুই দেশের মধ্যে এক ধরনের বোঝাপড়া আছে। We expect that understandings will be implemented and that there will be a cooperative approach to combating crime. বলেন, দুই সীমান্ত নিরাপত্তা বাহিনী বিজিবি ও বিএসএফ এর মধ্যে কথাবার্তা হয়। সীমান্তের বেড়া নির্মাণে সহযোগিতামূলক মনোভাব আশা করা যায় বলে জানান হাই কমিশনার প্রণয় ভার্মা। With regard to fencing the border for security, our two border guarding forces, BSF and BGB, have been in communication in this regard. পরে বোঝাপড়ার ভিত্তিতে অপরাধ দমনে দুই দেশের সমন্বিত উদ্যোগ নেবার আশা ব্যক্ত করেন তিনি। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। আর্থিক প্রতিষ্ঠান নগদকে নষ্ট নাকি পুনর্গঠন করা হবে তার জন্য আন্তর্জাতিক মানের তদন্ত হবে। প্রয়োজনে নতুন বিনিয়োগকারী খোঁজা হবে বলেও জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। রোববার মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত এক সেমিনারে কথা বলেন তিনি। বলেন, আগামীতে ডিজিটাল লেনদেনে বিকাশের প্রতিযোগী হিসেবে নগদকে বিবেচনা করা হবে। দেশের টেলিকমিউনিকেশন খাতে প্রচুর বিনিয়োগ সম্ভাবনা থাকলেও
কর্পোরেট ট্যাক্স বেশি হওয়ায় বিনিয়োগ হচ্ছে না। প্রয়োজনে ট্যাক্স ব্যবস্থার সংস্কার দরকার বলেও মন্তব্য করেন গভর্নর। Let's create a small, effective task force. Representation from NBR, industry, Bangladesh Bank, commercial banks, MFS, and all other relevant stakeholders. Not too many people, not more than 8 or 10, to prepare the roadmap for deepening financial inclusion process in the country. দেখছেন সংবাদ দুপুর। 3 ঘন্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। সোমবার সকাল 6:30টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর এলাকায় চিলাহাটিগামী তিতুমির এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়। এতে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে সকাল 9:30টার দিকে উদ্ধার কাজ শেষে রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল শুরু হয়। পশ্চিমাঞ্চল রেলওয়ে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ বলেন, লাইনচ্যুত বগি উদ্ধারের কাজ শেষে 3 ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। লালমনিরহাটে নিয়ন্ত্রণ হারানো ট্রাকের চাপায় নিহত হয়েছেন একজন। সোমবার সকালে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পাঠি কাপাড়া বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বসত বাড়িতে ঢুকে পড়ায় ট্রাকের চাপায় পড়ে ঘুমন্ত দাদি ও নাতি। 1.5 ঘন্টা অভিযান চালিয়ে নাতি আব্দুল্লাহকে জীবিত উদ্ধার করলেও 4 ঘন্টা পর দাদি নুরি বেগমকে মৃত অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিস। ফেনীর 28 কিলোমিটার রেলপথের মধ্যে বিভিন্ন অবৈধ রেল ক্রসিং দিয়ে অবাধে চলছে যানবাহন ও সাধারণ মানুষ। এসব অনুমোদনহীন ও রক্ষীবিহীন লেভেল ক্রসিংয়ে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, ছড়ছে প্রাণ। রেলওয়ে পুলিশের তথ্য মতে ফেনীতে বৈধ অবৈধ 35টি লেভেল ক্রসিংয়ে গত 1 বছরে প্রাণহানি ঘটেছে 22 জনের। সহকর্মী তোফায়েল আহমেদ নীলয়ের তথ্য ছবিতে বিস্তারিত আব্দুল্লাহ আল মারুফের রিপোর্টে। ফেনী শহরের গোরান কোয়ার্টার এলাকার চিত্র এটি। ট্রেন চলাচলের সময় দুই পাশে ব্যারিয়ার দিয়ে যান চলাচল বন্ধ করা হলেও উল্টো পথে ঝুঁকি নিয়ে পারাপার করছে মোটরসাইকেল, ব্যাটারি চালিত অটোরিকশা, প্রাইভেট কার সহ পথচারীরা। আর প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা ও প্রাণহানি। গেল বছরের 5 এপ্রিল ফেনীর ফাজিলপুর মোহরীগঞ্জে ট্রেন ও ট্রাকের সংঘর্ষে 6 জনের মৃত্যু হয়। রেলওয়ে পুলিশের তথ্য মতে এসব লেভেল ক্রসিংয়ে গত 1 বছরে 22 জনের প্রাণহানি ঘটেছে। এসব ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষের গাফিলতি আর অব্যবস্থাপনাকেই দোষারোপ করছেন স্থানীয়রা। ক্রসিংটা দোনো পাশ দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছে, সবাই উল্টা পথ দিয়ে আসা যাওয়া করে, এই কারণে অ্যাক্সিডেন্টটা ম্যাক্সিমাম সময় হয়। এই রেল ক্রসিংয়ের জন্য ওভারপাস করা উচিত। পাশাপাশি এখানে যে বিভিন্ন ছোট ছোট এগুলো আছে এগুলোকে বন্ধ করে দেওয়া উচিত। সরকার থেকে ভালোভাবে পদক্ষেপ নেওয়া দরকার এবং একটা ওভারপাস নির্মাণ করা দরকার। অন্যদিকে এ বিষয়ে স্থানীয়দের ব্যারিয়ার ব্লক না মানা, ডিঙ্গিয়ে পারাপার এবং বাধা দেওয়া হলে তেরে আসার অভিযোগ করেন গেটম্যান। আমরা যদি বাধা দিই আমাদের গায়ে উপরে চড়া চলে আসে, আমাদের সাথে রাব ইউজ করে, বিভিন্ন নেতা কর্মীর ধমক দিয়ে অনেক আমরা শিকার হইতেছি। আমরা বলি আসলে কোনো কাজ হচ্ছে না। আসলে যে দুই সাইডটা বন্ধ করি, রং সাইডটা বন্ধ করা দরকার। এদিকে জনবল সংকটের কথা উল্লেখ করে অবৈধ লেভেল ক্রসিং খুঁটি দিয়ে বন্ধ করা হলেও রাতে স্থানীয় প্রভাবশালীরা তা তুলে নেয় বলে দাবি করেন ফেনী রেলওয়ের প্রকৌশলী। আমরা তো চলাচলের জন্য রেল খুঁটি দিয়ে বন্ধ করে দিছি, তারপরও স্থানীয় লোকজন, প্রভাবশালী লোকজন রাতের অন্ধকারে অথবা আমাদের লোকজন যখন থাকে না তখন এটা উঠায় নিয়ে গেছে, উঠায় নিয়ে তারা যাতায়াত করতেছে। ফেনীর 28 কিলোমিটারের এই রেলপথে 35টি লেভেল ক্রসিংয়ের মধ্যে অবৈধ 12টি। নিউজ ডেস্ক, দেশ টিভি। অপরিচ্ছন্ন পরিবেশ আর বিভিন্ন পোকা মাকড়ের উপদ্রবে অতিষ্ঠ ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসা রোগীরা সুস্থ হতে এসে উল্টো অসুস্থ হয়ে ফিরতে হচ্ছে তাদের। যদিও স্বাস্থ্য কর্মকর্তার দাবি করেন সেবার দিক দিয়ে এটি জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। বিস্তারিত দেওয়ানি মনের রিপোর্টে।
ধামরাই উপজেলার 50 শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ওয়ার্ড। একদিকে খসে পড়ছে ছাদের পলেস্তারা, অন্যদিকে দুরবস্থা রোগীর বেডের। এর মধ্যে ছারপোকা সহ বিভিন্ন পোকামাকড়ের উপদ্রবে অতিষ্ঠ চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা। তাদের অভিযোগ, সেবা নিতে এসে উল্টো ফিরতে হচ্ছে অসুস্থ হয়ে। এই ছারপোকায় কামড়ায় কি করছে, দুনিয়ার ছারপোকা। চিকিৎসা নিতে এসে আরো ভালো মানুষ অসুস্থ হয়ে যেতেছে এই ছারপোকার কামড়ে। এটা কোনো ব্যবস্থা নেই না এই ছারপোকার। এখানে সেবা নিতে এসে নিজে রোগী হয়ে যায়। এখানে পরিবেশ খুবই খারাপ। এখানে যে বেড ছিঁড়া এবং কি সবকিছু পরিবেশ খুবই খারাপ, নোংরা পরিবেশ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিজেরই পরিবেশ অস্বাস্থ্যকর। মহিলা ও পুরুষ ওয়ার্ডের শয্যাগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। অপরিচ্ছন্ন বিছানার চাদরেই শুয়ে আছেন রোগীরা। স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিটি ফ্লোরে প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম সহ সবকিছুতেই পড়ে আছে ধুলোর স্তর। পাশাপাশি চিকিৎসা সেবা নিয়েও রয়েছে নানা অভিযোগ। টাকা পয়সা কম, তো তুমি ক্লিনিকে যাইতে পারি না, জায়গায় আইসা দেখি আর অসুস্থ হয়ে যান লাগে। দেখতেছেন আপনার সামনেই যে কি অবস্থা, সব যন্ত্রপাতি বা যে ইনস্ট্রুমেন্ট বক্স বা যেগুলো আছে বা আশেপাশে যা আছে দেখেন সবই ময়লাচ্ছন্ন, তদারকি করা কেউ নাই। তবে এসবের কিছুই জানেন না উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। তার দাবি এটি জেলার শ্রেষ্ঠ চিকিৎসা সেবা প্রতিষ্ঠান। ছারপোকার যে ইয়েটা কিন্তু আমি আজকেই আপনার কাছে শুনলাম। কোনো রোগী কিন্তু এখন পর্যন্ত আমাকে এসে কিন্তু বলে নাই। এইসব পরিষ্কার করার জন্য যত লোকবল দরকার অত লোকজন নাই। এবং এই ধামরাই কিন্তু গত 5 মাসে ঢাকা জেলার মধ্যে প্রথম আছে। অস্বাস্থ্যকর আর অপরিচ্ছন্ন পরিবেশের কারণে কাঙ্ক্ষিত সেবা না পেয়ে বাড়ি ফিরছেন রোগীরা। দ্রুত এসব সংকট নিরসনের দাবি জানান তারা। দেওয়ানিমন, দেশ টিভি, ধামরাই। নওগাঁ শহর জুড়ে অপরিকল্পিত ময়লার ভাগাড় আর পচা গন্ধ, এমন চিত্র কয়েক যুগের। পরিস্থিতি পরিবর্তনে স্যানিটারি ল্যান্ডফিল নামে একটি প্রকল্পের কাজ শুরু হয় 6 বছর আগে। কিন্তু নানা সংকটে কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রকল্পটি এখনো আলোর মুখ দেখেনি। সহকর্মী কাজী কামাল হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত অঙ্কন চৌধুরীর রিপোর্টে। 2018 সালে নওগাঁ শহরের কোমাইগড়ি এলাকায় নগর পরিচালনা অবকাঠামো উন্নীতকরণ প্রকল্পের আওতায় 14 কোটি টাকা ব্যয়ে শুরু হয় অত্যাধুনিক স্যানিটারি ল্যান্ডফিল ও পয়ঃবর্জ্য পরিশোধনাগারের কাজ। সেখানে শহরের বাসাবাড়ির বর্জ্য পরিশোধন হয়ে তৈরি হবে জৈব সার। দুর্গন্ধযুক্ত পানি আলাদা হবে স্বয়ংক্রিয়ভাবে। কিন্তু কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মাণিত প্রকল্পটি এখনো চালু করা যায়নি। ফলে এর সুফল না পাওয়ায় সংশ্লিষ্টদের অব্যবস্থাপনাকে দায়ী করছেন স্থানীয়রা। ছোট্ট শহরের মানুষ বসবাস করা কঠিন। সেখানে ময়লা কোথায় ফেলবে, যত্রতত্র ময়লা ফেলে। বিশেষ করে আপনারা দেখবেন যে ডিগ্রি কলেজে, যে সরকারি কলেজের রাস্তাঘাট আছে, সেখানে ডাস্টবিন পর্যন্ত নাই। মানুষ ময়লা নিয়ে আসে, বাসাবাড়ির ময়লাগুলো রাস্তাতে ফেলে। কিন্তু সেখানে দেখা যাচ্ছে সেটা চালু এখনো হয়নি, তৈরি হয়ে পড়ে আছে। এখন ওই প্ল্যানটা যে আদৌ কাজ করবে কিনা সেটা নিয়ে আমরা সংশয়ে আছি। আপনি একটা জিনিসকে তৈরি করলেন, জিনিসটা ব্যবহার করলেন না, কিন্তু জিনিসটা পরে রাখলো। এটা অবশ্যই সরকারের যেমন লস হচ্ছে, এটা সংস্কার করতে হলে সরকারের ব্যয় তো অবশ্যই বাড়বে, আর এর জন্য কর্তৃপক্ষ দায়ী আমি মনে করি। সংশ্লিষ্টরা বলছেন, প্রকল্পের ডিজাইন অনুযায়ী পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদা করার কোনো পদ্ধতি নেই। তাই আলাদা শ্রমিক দিয়ে সে কাজ করা খুবই কঠিন। পচনশীল আর অপচনশীল দ্রব্যটা একটু আলাদা করে আপনারা ডাস্টবিনে দিবেন, কিংবা যে বাসা বাড়িতে যে কোনো ময়লা তুলে সেগুলো আপনারা আলাদা করে দিন। এতে আমাদের জন্য সুবিধা, কারণ এখানে প্রক্রিয়া করতে আমাদের অনেক সময় লেগে যাচ্ছে। বৈদ্যুতিক লাইন সহ বিভিন্ন মেশিন চালুই হয়নি এখনো। ফলে তৈরি হয়েছে প্রকল্পে ব্যবহৃত নামি দামি মেশিনের নষ্ট হবার শঙ্কা। এবং দীর্ঘদিন এভাবে চলতে থাকলে দেখা যাবে কিছুদিনের মধ্যে আমাদের এই প্রজেক্টটা হয়তো বা অকেজো হয়ে যেতে পারে। এই জন্য আমার যেটা মনে হয় যে আমরা যদি ওই অস্থায়ী ডাম্পিং স্টেশনটা চালু রাখার পরে কিছু অংশ ওখানে ফেললাম আর কিছু অংশ ট্রিটমেন্ট প্ল্যান্টে আমরা নিয়ে গেলাম, তাহলে আমরা প্রজেক্টটা সাকসেস হতে পারবো বলে আমি মনে করি। শহর পরিষ্কার রাখতে দ্রুত তদন্ত করে পয়ঃবর্জ্য পরিশোধনাগারটি চালুর দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। আবহাওয়া অনুকূল থাকায় এবার ব্রাহ্মণবাড়িয়ায় সরিষার বাম্পার ফলন হয়েছে। এতে খুশি কৃষকরা। কাঙ্ক্ষিত ফলন হওয়ায় একদিকে লাভবান হবেন কৃষকরা, তেমনি মিটবে ভোজ্য তেলের চাহিদা। মেহিদুনুর পরশের রিপোর্ট, জানাচ্ছে নুসরাত শোভা। বিস্তীর্ণ মাঠ ছেয়ে আছে হলুদ সরিষা ফুলে। এ যেন নীল আকাশের নিচে হলুদ রঙের চাদর বিছানো।
চলতি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়া জেলায় 15,825 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে, যা বিগত 4 বছরের তুলনায় 50% বেশি। আবহাওয়া অনুকূলে থাকায় প্রতিটি জমিতেই সরিষার বাম্পার ফলন হয়েছে। সরিষা আবাদে ব্যয় হয় স্বল্প সময়। 3 থেকে 4 হাজার টাকা খরচ করে উৎপাদন করা যায় 5 মণ সরিষা। সব মিলিয়ে লাভবান কৃষক। 3-4 হাজার টাকা কানি প্রতি খরচ হয়। আমি 3 কানি 3.5 কানি ক্ষেত করি, পরে 4-5 মণ দর সরিষা হয়। এই সরিষা দিয়ে আমি অনেক লাভবান, 15,000 টাকার মতো কানি প্রতি বিক্রি হয়। এবারে আবহাওয়ার অনুকূলে আমাদের সরিষার ফসল খুবই লাভজনক এবং আমি 4 বিঘা জমি করেছি। প্রতি কানিতে আশাবাদী আমি 5 মণ করে সরিষা পাবো। এবছর 2 কানি জমি করছি, বাড়ি সদ্যও করছি, দেশিও করছি। কৃষি অফিস থেকে আমাদেরকে অনেক সহযোগিতা করছে, সার দিছে, বীজ দিছে, আমরা জমিন করছি। আল্লাহর রহমতে জমির অবস্থা ভালো। এবছর দেশে বিদেশে প্রায় 200 কোটি টাকার সরিষা বিক্রি হতে পারে বলে জানায় কৃষি বিভাগ। এতে একদিকে যেমন মিটবে ভোজ্য তেলের চাহিদা, তেমনি সাশ্রয় হবে বৈদেশিক মুদ্রার। আমরা আশা করছি এই বছর মাঠের যে ভালো অবস্থা, প্রায় 24,000 মেট্রিক টনের মতো সরিষা উৎপাদন হবে এবং যার বাজার মূল্য প্রায় 200 কোটি টাকার মতো। এতে করে আমাদের কিন্তু প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে, কৃষক অর্থনৈতিকভাবে লাভবান হবে এবং সামনের বছরগুলোতেও সরিষা আবাদ আরো ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। বৈদেশিক মুদ্রা সাশ্রয়ী তৈল জাতীয় ফসলের আবাদ বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।